দানিয়েল স্বভাবতই গম্ভীর স্বভাবের মানুষ। তার পড়ার টেবিলে সবসময় স্থান পায় মনস্তাত্ত্বিক থ্রিলার, অপরাধ বিজ্ঞান কিংবা মনোবিজ্ঞানের জটিলতা নিয়ে লেখা ভারী বই। সেসবের বইয়ের বাইরে অন্য কোনো জনতার প্রতি তার বিশেষ কোনো আগ্রহ নেই বললেই চলে। লন্ডনে যাওয়ার আগে দুবারে এই সার্পেন্ট পেন্ট হাউসে কেটেছে তাদের অসংখ্য বছর। সেই সময় স্মৃতিগুলো এখনও হাউসের প্রতিটি কোণে নিঃশব্দে ছড়িয়ে আছে। দেওয়াল, করিডোর, সিঁড়ি সবকিছুর সঙ্গে যেন জড়িয়ে আছে তাদের পুরনো দিনের অসংখ্য মুহূর্ত। সকালে একটা প্রয়োজনেই হঠাৎ হেয়ার রুমে ঢুকতে হলো তাকে। রুমের ভেতরে প্রবেশ করতেই তার দৃষ্টি চলে গেল চারপাশে। বিছানায় এলোমেলো, ড্রেসিং টেবিলের ওপর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিভিন্ন জিনিস। কোথাও একটা হেয়ার ব্রাশ, কোথাও পারফিউমের বোতল, আবার কোথাও কয়েকটা বই খোলা অবস্থাতেই পড়ে আছে। টেবিলের ওপর রাখা কাগজপত্র যেন বহুদিন ধরে কেউ গুছিয়ে রাখেনি। দৃশ্যটা দেখে দানিয়েলও ভ্রু কুঁচকে গেল। পাশে দাঁড়িয়ে থাকা সারমেনকে সংক্ষিপ্ত অথচ কঠোর কণ্ঠে বলল, পুরো রুমটা ভালোভাবে গুছিয়ে রাখবে। জি স্যার। সারমেন তৎক্ষণাৎ কাজে লেগে পড়ল। দানিয়েল বাইরে বেরিয়ে যাওয়ার জন্য ঘুরতেই হঠাৎ তার চোখ পড়ল বুকশেল্ফের দিকে। একটি বই সামান্য বাইরে বেরিয়ে আছে। স্বভাবগত অভ্যাসে সে হাত দিয়ে বইটি যথাস্থানে রাখতে গেল, কিন্তু বইটা হাতে নিতেই তার চোখ আটকে গেল পুরো বুকশেল্ফ জুড়ে সাজানো বইগুলোর দিকে। সে আগে কখনো হিয়ার ব্যক্তিগত বইয়ের সংগ্রহ দেখেনি। আজ প্রথমবার খেয়াল করলো শেলফ জুড়ে একটিও মনস্তত্ত্ব, ক্রাইম কিংবা ক্লাসিক সাহিত্য নেই। সারি সারি সাজানো প্রায় সব বই ডার্ক রোমান্সের জনরার। একটার পর একটা শিরোনামের দিকে তাকে দানিয়েলের কপালে সূক্ষ্ম ভাঁজ পড়ল। এই জনরার কোনো বই সে জীবনে কখনো পড়েনি, এমনকি হাতে নিয়েও দেখেনি। কিন্তু মানুষের অজানা জিনিসের প্রতি স্বাভাবিক কৌতূহলটা হয়তো তাকে মিটিয়ে দিয়েছে। সে সেলফ থেকে সবচেয়ে মোটা এবং গাঢ় প্রচ্ছদের একটি বই বের করলো। কয়েক মুহূর্তে বইটির প্রচ্ছদের দিকে তাকিয়ে থেকে সেটি হাতে নিয়েই নিজের রুমে ফিরে এলো। নিজের ইজি চেয়ারে বসে ধীরে ধীরে বইটির প্রথম পাতা খুলল। বইয়ের নাম আনট্রিমেড সভারিং, এ ক্রাউন অফ বিডিএসএম অ্যান্ড ব্রুটাল ডিজায়ার। প্রথম কয়েক অধ্যায় পড়তেই সে বুঝতে পারল এটা তার পরিচিত কোনো জগৎ নয়। চরিত্রগুলোর তীব্র শারীরিক নিয়ন্ত্রণ এবং আধিপত্যের চরম রূপ আর নিষিদ্ধ কামনার রোমাঞ্চ সবকিছু তার কাছে অচেনা। বইটা তার নির্দিষ্ট পাতার বর্ণনা পড়া শুরু করতেই তার চোখ আটকে গেল। তার হাতের ইস্পাত কঠিন মুঠো মেয়েটির নরম কোমরটাকে এমন নির্মম জোরে আটকে ধরেছিল যেন তার অস্তিত্বের পুরো নিয়ন্ত্রণটুকু নিজের কুক্ষিগত করে নেওয়ার একমাত্র লক্ষ্য। চামড়ায় চাবুকের মৃদু সাই সাই শব্দ আর নিঃশ্বাসের সাথে মিশে থাকা গলার কর্কশ্বরের আদেশ, তার প্রতিটি ছোঁয়ায় লুকিয়ে থাকা আদিম অধিকারবোধ, সব মিলিয়ে মেয়েটির সমস্ত প্রতিরোধ মুহূর্তের মধ্যেই ধূলিসাৎ হয়ে গেল। ঠোঁটে সেই হিংস্র এবং ক্ষুধার্ত গ্রাসে তখন কেবলই এক তীব্র আত্মসমর্পণের আর্তনাদ। বইয়ের এক কড়া আর বিবস্ত্র রোমাঞ্চ দৃশ্যগুলো পড়ার সাথে সাথেই দানিয়েলের রক্তস্রোত কোন এক নেশায় গরম হয়ে উঠতে লাগলো। তার ভেতরের পেশিগুলো টান টান হয়ে গেল এবং অচেনাভাবেই তার অবিন্যস্ত অস্থির শিহরণগুলো পুরো শরীরকে গ্রাস করতে চাইল। একজন গম্ভীর প্রকৃতির মানুষ হিসেবে সে কখনো এই ধরনের অনুভূতির মুখোমুখি হয়নি। হেয়ার কালেকশনের এই বইটা তাকে ভেতর থেকে একদম নাজেহাল করে তুলল। পাতা উল্টাতে উল্টাতে কখন যে তার কপালে হালকা ঘাম ছড়বেছে সে খেয়ালই করেনি। গলা শুকিয়ে এলে ধীরে ধীরে একটা ভারী ঢুক দিল সে। বুকের ভেতরটা অস্বস্তিকর এক উত্তাপে তোলপাড় হতে লাগলো। বইয়ের ভাষা, চরিত্রগুলো তীব্র টানাপোড়েনের এবং সম্পর্কে নিষিদ্ধ গভীরতা, তার বহু বছরের স্থির মানসিকতায় এই পুরুষত্বকে সূক্ষ্ম এক আলোড়ন তুলেছিল। কয়েক মুহূর্ত পরেই পাতার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল সে। তারপর আর সামনে এগোতে পারল না। ধীরে ধীরে বন্ধটা বই করে টেবিলের উপর রেখে দিল। মাথাটা ইজি চেয়ারের পেছনে এলিয়ে দিয়ে চোখ বন্ধ করলো। বুকের ভেতর থেকে একটা দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে এলো। নিজেকে নীরবে প্রশ্ন করলো, হিয়া এইসব বই পড়ে? প্রশ্নটা তার জানা নেই, কিন্তু নিজের অস্বাভাবিকতা, অস্থিরতা সে স্পষ্ট বুঝতে পারছিল। সারাদিনের ধকল আর মনের ভেতরের বয়ে চলা অস্থিরতা নিয়ে একসময় ইজি চেয়ারে বসেই ঘুমিয়ে পড়েছিল দানিয়েল। চোখ দুটো ধীরে ধীরে ভারী হয়ে আসার ঠিক মুহূর্তেই চারপাশে ছড়িয়ে পড়ল বেলি ফুলের একটা মিষ্টি সুবাস। সুবাসটা তার কাছে পরিচিত নয়, অপরিচিত। এক মুহূর্তে 7 বছর আগে সেই সন্ধ্যাটা ফিরে এলো তার মস্তিষ্কে। বাসের ভেতরের গুরুতর আঘাত অবস্থায় সে যখন হিয়ার কাঁধে মাথা রেখে অবচেতন হয়ে পড়েছিল, তখন তার শরীর থেকে ঠিক এই বেলি সুবাসের ঘ্রাণটা ভেসে এসেছিল।
সময়ের সঙ্গে অনেক কিছু বদলে গেছে। এখন হিয়া পৃথিবীর সবচেয়ে দামি পারফিউম ব্যবহার করে। তবু সেই প্রথম দিনের বেলি ফুলের গন্ধটা আজও দানিয়েলের স্মৃতিতে অমলিন। ঠিক তখনই ধীরে ধীরে চোখ খুলত সে। তার সামনে দাঁড়িয়ে আছে হিয়া। আজ তাকে অনেকটা অন্যরকম লাগছে। চোখের ভারী চাহনি, আত্মবিশ্বাসী ভঙ্গি আর অশব্দ উপস্থিতি সব মিলিয়ে তার ভেতরে থেকে চোখ সরিয়ে নেওয়া অসম্ভব হয়ে উঠল। হিয়া কোনো কথা বলল না। নিঃশব্দে এগিয়ে এসে ইজি চেয়ারের দুই হাতলের ওপর দুই পা রেখে অনায়াসে দানিয়েলের কোলের ওপর বসে পড়ল। হঠাৎ এতটা কাছে তাকে পেয়ে দানিয়েলের শরীরের প্রতিটি বেশি শক্ত হয়ে উঠল। হিয়া নির্বিকার ভঙ্গিতে পকেট থেকে একটি সিগারেটের প্যাকেট বের করলো। নিজের ঠোঁটের একটি সিগারেট চেপে ধরার পর আরেকটি বাড়িয়ে দিয়ে দানিয়েলের ঠোঁটের দিকে। এরপর লাইটার বের করে প্রথমে দানিয়েলের সিগারেটে আগুন ধরিয়ে দিল। তারপর সামান্য ঝুঁকে একই আগুনের শিখায় নিজের সিগারেটটা জ্বালিয়ে নিল। দানিয়েল ধোয়া ছেড়ে নির্বিকার চোখে তাকিয়ে রইল হিয়ার দিকে। হিয়া ধীরে ধীরে দীর্ঘ একটা টান দিল। ধোঁয়াটা কিছুক্ষণে নিজের মুখে আটকে রেখে আরও একটু ঝুঁকে এলো। দানিয়েলের দৃষ্টি এখন স্থির। অজান্তে তার ঠোঁট সামান্য ফাঁক হয়ে গেল। সেই মুহূর্তে হিয়া নিজের মুখে আরেকটা রাখা ধোঁয়াটা ধীরে ধীরে দানিয়েলের মুখের ভেতর ছেড়ে দিল। নিঃশ্বাসের সঙ্গে মিশে গিয়েছে ধোঁয়াটা। তারপর আর এক মুহূর্ত অপেক্ষা না করে সে নিজের অধৈর্যরা শক্ত এবং ক্ষুধার্ত গ্রাসে সজোরে বসিয়ে দিল দানিয়েলের অধরে। সেই চুম্বন ছিল উগ্র, বর্ণ এবং সমস্ত সীমানা ছাড়িয়ে যাওয়ার এক তীব্র ঘোষণার মতোই। দানিয়েলের বহু বছরের যত্ন করে রাখা সংযম সেই দীর্ঘ গভীর আত্মসমর্পণের ছোঁয়ায় একটা নিমেষেই ধূলিসাৎ হয়ে গেল। সে নিজেকে আটকে রাখতে না পেরে উন্মাদের মতো সেই চুম্বনে সাড়া দিতে শুরু করলো। মনে হলো অবরুদ্ধ এক ক্ষুধা এতদিন পর তার সমগ্র শরীরকে গ্রাস করতে নিয়েছে। ঠিক তখনই হিয়া সেই গম্ভীর জীবনের মাঝে হঠাৎ করে দানিয়েলের ঠোঁটে দন্ত বসিয়ে একটা হিংস্র কামড় দিয়ে দিল। তীক্ষ্ণ সেই অনুভূতিতে দানিয়েলের চোখের পাতা হঠাৎই খুলে গেল। সে কাঁপতে শুরু করলো। তার বুক ওঠানামা করছে, কপালে বিন্দু বিন্দু ঘাম। কয়েক সেকেন্ড স্থির হয়ে চারপাশে তাকিয়ে রইল সে। তারপর ধীরে ধীরে বুঝতে পারলো এতক্ষণ যা কিছু অনুভব করছে সবটা ছিল তার স্বপ্ন। গত 7 বছরেই প্রথমবার হিয়াকে নিয়ে এমন একটি স্বপ্ন দেখল সে, যা তার বহু বছরের স্থিরতা, আত্মনিয়ন্ত্রণ আর মানসিক ভারসাম্যকে এক মুহূর্তের জন্য হলেও গভীরভাবে নাড়া দিয়ে গেছে। দানিয়েল আর এক মুহূর্ত বসে থাকতে পারল না। ঝটপট উঠে সোজা নিজের বাথরুমে ঢুকে গেল। কল খুলে সেই বরফ ঠান্ডা পানির ধারায় নিচে দাঁড়িয়ে রইল। হিমশীতল পানি মাথার ওপর দিয়ে গড়িয়ে পড়তে লাগলো তার শরীরে। তার ভেজা চুল কপালের ওপর লেপ্টে রইল। পানির তীব্র ঠান্ডা স্রোত মাথার ভেতরে সমস্ত উত্তাপ নিমেষেই ধুয়ে মুছে দিতে চাইল। কিন্তু বুকের ভেতরে চলা সেই অচেনা ঝড় তো কিছুতেই থামতে চাইছিল না। সে দুই হাত বাথরুমের দেওয়ালে চেপে রেখে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। পানির ফোঁটাগুলো তার পেন্সিলের মতো শার্প চোয়াল, ঘাড় আর শরীরের বেয়ে নিচে নামছিল। সে চোয়াল শক্ত করলো। কি হচ্ছে এসব? এই স্বপ্নের কথা মনে পড়তেই সে দাঁতে দাঁত চেপে নিজেকে মনে মনে ধিক্কার দিতে লাগলো। ইহার সম্পর্কে তার ধারণা কতটা স্পষ্ট ভিত্তি নেই, অথচ সেই মেয়েটাকে নিয়ে এমন বর্ণ, অবচেতন আর প্রণয়শীল কল্পনা, এই স্বপ্ন দেখলো সে কিভাবে? তার মতো একজন ঠান্ডা মাথার গম্ভীর মানুষ কখনো অন্ধ আবেগের বশে এমন একটা স্বপ্ন দেখবে, এটা কোনোভাবেই মেনে নিতে পারছিল না সে। আসলে কি ভাবে তাকে নিয়ে, বা তার মনের গভীরে ঠিক কি চলে, তা পরিষ্কার না জেনে তাকে নিয়ে এই ধরনের অবচেতন উত্তেজনা ভেসে যাওয়া ভীষণ অন্যায় হয়েছে। তাহলে এমন এক অনুভূতিতে ভেসে যাওয়ার অধিকারী বা সে কোথা থেকে পেয়েছে? ঠান্ডা পানির নিচে দাঁড়িয়ে চোয়াল শক্ত করে নিজেকে বারংবার শাসাতে লাগলো, এই ভুল যেন জীবনে আর কখনো না হয়। লন্ডন যুক্তরাষ্ট্র। রাত তখন প্রায় গভীর। লন্ডনের ব্যস্ত সড়ক অনেক আগেই রাতের অন্ধকারে নিস্তব্ধ ডুবে গেছে। দূরের রাস্তায় বাতিগুলো কুয়াশার আস্তরণ ভেদ করে স্নান আরও ছড়াচ্ছে চারদিকে। লন্ডনের ব্যস্ত শহর অনেক আগে রাতের নিস্তব্ধতায় ডুবে আছে। রাতের রাস্তার বাতিগুলো কুয়াশার আস্তরণ ভেদ করে স্মাল আরও ছড়াচ্ছে। শহরের কোলাহল থেকে বহু দূরে পরিচিত একটি পুরানো গুদাম ঘরের অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে আছে। চারপাশে নীরবতা, শুধু মাঝে মাঝে বাতাসের টিনের ছাদ কেঁপে উঠছে। গুদাম ঘরের ভেতরে অস্বাভাবিক নীরবতা। সারি সারি মূর্তি ধরা কংক্রিটের মাঝখানে কয়েকজন সশস্ত্র লোক ছড়িয়ে ছিটে দাঁড়িয়ে আছে। সবার চোখে সতর্কতা, হাতে সক্রিয় অস্ত্র। আশেপাশে একটি লোহার চেয়ারে বসে আছে ইভানা। তার দুই হাত পেছনে বাঁধা, মুখের একপাশে আঘাতের চিহ্ন।
ঠোঁটের কোণে শুকিয়ে যাওয়া রক্ত। তবু চোখের ভয়ের চেয়ে বেশি ছিল একরাশ জেদ। তার সামনে দাঁড়িয়ে থাকা লোকটি সিগারেটের ছাই ঝেড়ে মাটিতে ফেলছে। তার মিস্ট্রেস আসবে তো? ইভানা কোনো উত্তর দিল না। লোকটি আবার হাসল। নাকি তোকে এখানে রেখে পালিয়ে গেছে? ইভানা ধীরে ধীরে মাথা তুলল। তার চোখে ছিল তীব্র অবজ্ঞা। তোরা ভাইপারকে চিনিসই না। লোকটি ভ্রু কুঁচকে তাকায়। কি বললি? ইভানার ঠোঁটে ক্ষীণ হাসি ফুটল। তাকে তোরা আসতে বাধ্য করছিস বলে ভাবছিস? সে ধীরে ধীরে বলল, সে আসবে, তবে বাধ্য হয়ে নয়। তার চোখে এবার দৃঢ়তা আরও স্পষ্ট। সে আসছে কারণ তোদের শেষটা নিজের হাতে করবে বলে। লোকটা কিছু বলার আগে দূরে একটা ইঞ্জিনের শব্দ ভেসে এলো। গুদাম ঘরের ভেতরে সবাই মুহূর্তে সতর্ক হয়ে উঠল। ইঞ্জিনের শব্দ ধীরে ধীরে কাছে আসতে লাগলো। তারপর এক ঝটকায় শব্দটা থেমে গেল। পুরো গুদাম ঘর আবার নীরব। কয়েক সেকেন্ড কেটে গেল। একজন গার্ড ফিসফিস করে বলল, বসকে খবর দিন। আরেকজন অস্ত্র শক্ত করে ধরল। ঠিক তখনই গুদাম ঘরের বিশাল লোহার গেটের বাইরে একটা ছায়া দেখা গেল। ধীরে ধীরে সেই ছায়া এগিয়ে এলো। কালো পোশাক, কালো বুট, কাঁধে ঝুলছে কালো জ্যাকেট, আর হাতে কোনো অস্ত্র নেই। দরজার সামনে এসে হিয়া থেমে গেল। তার মুখ সম্পূর্ণ শান্ত, চোখ দুটো স্থির, যেন সামনে কয়েক ডজন সশস্ত্র মানুষ নয়, বরং কোনো সাধারণ সাক্ষাতের জন্য এসেছে সে। একজন গার্ড এগিয়ে এসে চিৎকার করে উঠল, হাত ওপরে তোলো। হিয়া সামান্য থামলো। পরক্ষণই ধীরে ধীরে দুই হাতটা উপরে তুলল। তার অধরের করে ফুটে উঠল ক্ষীণ একটা হাসি। ইভানা কোথায়? লোকটি ঠান্ডা গলায় বলল, আগে অস্ত্রগুলো বের করে মাটিতে রাখ। হিয়া কয়েক সেকেন্ড তার দিকে তাকিয়ে রইল। তারপর ধীরে ধীরে কোমল থেকে পিস্তল বের করে মাটিতে ফেলল। এরপর উরুর পাশ থেকে কমব্যাট নাইফটা খুলে ছুঁড়ে দিল। একজন গার্ড এগিয়ে এসে তার শরীর তল্লাশি করলো। কিছু পেল না। সে ফিরে গিয়ে মাথা নাড়ল। ক্লিয়ার? হিয়া ধীরে ধীরে ভেতরে প্রবেশ করলো। প্রতিটি পদক্ষেপ ছিল মেপে নেওয়া। তার চোখ একবারও চারপাশের অস্ত্রধারীর ওপর স্থির হলো না। সে শুধু খুঁজছিল একজনকে। অবশেষে তার চোখ ইভানার উপর গিয়ে থামল। ইভানাও হিয়াকে দেখতে পেল। তার চোখ মুহূর্তেই ভিজে গেল। মিস্ট্রেস? হিয়ার মুখের কঠোরতা এক মুহূর্তের জন্য নরম হয়ে গেল। সে খুব শান্ত স্বরে বলল, আমি এসেছি ইভানা। ইভানা মাথা নাড়ল। তারপর, আপনার এখানে আসা উচিত ছিল না। হিয়া ধীরে ধীরে তার দিকে তাকিয়ে বলল, তোকে রেখে চলে যাওয়া আমার অভিধানে নেই। তখনই অন্ধকারের ভেতর থেকে ভেসে এলো একটি পরিচিত হাসি। আমি জানতাম। একটু বিরতি নিয়ে আবার বলল, তুই আসবি ভাইপার। হিয়ার চোখ ধীরে ধীরে সে শব্দের উৎসের দিকে উঠল। গোদাম ঘরে দ্বিতীয় তলার লোহার সিঁড়ির উপর দাঁড়িয়ে আছে একজন মানুষ। কালো কোট পরিহিত, হাতে সিগারেট ধরা, চোখে নির্মম আত্মবিশ্বাস। আসাদ খান। সে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নামতে শুরু করলো। প্রতিটি ধাপের সঙ্গে তার ঠোঁটের হাসি আরও স্পষ্ট হয়ে উঠল। হিয়া একদৃষ্টিতে তাকিয়ে রইল। 7 বছর ধরে যে মানুষটার নাম তার বুকের ভেতরে আগুনের মতো জ্বলছে, আজ সে মানুষটা অবশেষে আবার তার সামনে। এত কাজে আসাদ খান শেষ ধাপটায় এসে থামল। সিগারেটের ধোঁয়া ছেড়ে হেসে উঠে বলল, স্বাগতম ভাইপার। হিয়া কোনো উত্তর দিল না। শুধু তার চোখে ধীরে ধীরে এমন এক শীতলতা নেমে এলো, যেটা দেখে মনে হলো আজকে রাতটা আসাদ খানের জন্য আর সাধারণ কোনো রাত নয়। আসাদ ধীরে ধীরে হিয়ার সামনে এসে দাঁড়ায়। কয়েক মুহূর্ত তার মুখের দিকে তাকিয়ে থেকে টোটের করে তার ছেলে হাসি ফুটে বলল, একটা বিষয় বুঝতেই পারছি না ভাইপার। হিয়া নীরবে তাকিয়ে রইল। আসাদ আবার বলল, আমার চালান একের পর এক আটকে দিচ্ছিস কেন? কণ্ঠে তার বিরক্তি স্পষ্ট। আমার ব্যবসায় নাক গলাচ্ছিস, আমার লোকজনদের মেরে ফেলছিস, এমনকি আমার নারী পাচারের খবর পর্যন্ত নিউজে এক্সপোজ করে দিয়েছিস। সে আবারও কাছে গিয়ে এলো। কিসে এত শত্রুতা আমার সঙ্গে তোর? হিয়া কিছুক্ষণ চুপ করে রইল। তারপর শান্ত গলায় বলল, শত্রুতা? আসাদ ভ্রু কুঁচকে তাকায়। হিয়া ধীরে ধীরে বলল, না আসাদ খান, এটাকে শত্রুতা বলে না। তার চোখের দৃষ্টি মুহূর্তে কঠিন হয়ে উঠল। এটাকে কর্মফল বল, কর্মফল। আসাদের মুখের হাসি কিছুটা স্মাইল হলো। কর্মফল? হ্যাঁ। হিয়া এক পায়ে এগিয়ে এলো। মানুষ যা করে তার হিসাব একদিন না একদিন তাকে দিতেই হয়। হিয়ার কণ্ঠে কোনো উত্তেজনা নেই, শুধু স্থিরতা। কেউ আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে দেয়, কেউ নিজের বিবেকের কাছে, আর কেউ কেউ আমার মতো কারো হাতে সেই হিসাবটা ফিরে দেয়।
আসাদ খান ঠান্ডা গলায় হেসে উঠল। বেশ বড় বড় কথা বলছিস। বড় কথা নয়। হিয়ার চোখে আগুন জ্বলে উঠল। হিসেবের কথা বলছি। সে একে একে বলতে লাগলো, যে মানুষগুলোর জীবন তুই ধ্বংস করেছিস তাদের হিসেব, যেসব মেয়েকে মিথ্যে স্বপ্ন দেখে নিজের ব্যবসার অংশ বানিয়েছিস তাদের হিসেব, যেসব পরিবারকে নিঃস্ব করেছিস তাদের হিসেব, যাদের জীবন থেকে তাদের প্রিয় মানুষগুলোকে কেড়ে নিয়েছিস তাদের হিসেব। আসাদের মুখের ভাব ধীরে ধীরে বদলে গেল। হিয়া থামলো না তখনও। তো নারী পাচারের নেটওয়ার্ক কতজন মানুষ জড়িত আমি জানি, কোন পথে চালান হয় আমি জানি, কোন কোন লোক তার কাজ করে আমি তাও জানি, কোন ব্যবসার আড়ালে তুই নিজের আসল কাজ চালাস সেটাও জানি। আশা দেবার স্থির হয়ে গেল। হিয়া ধীরে ধীরে আরও বলল, চোখে তীব্র বিদ্রুপ নিয়ে, তুই ভেবেছিলি টাকার ক্ষমতা দিয়ে সব কিছু চাপা রাখবি, কিন্তু একটা জিনিস তুই ভুলে গিয়েছিস। আশা তাকিয়ে রইল। কর্মফল কখনো ঘুষ নেয় না। কয়েক মুহূর্ত গুদামের ঘরে নিস্তব্ধতা নেমে এলো। আশা দেবার হিয়াকে নতুন করে পর্যবেক্ষণ করতে লাগলো। তার চোখের আগের চেয়ে এবার যোগ হলো সন্দেহ। তুই তো দেখেছিস, আমার সব খবরই জানিস। হিয়া কোনো উত্তর দিল না। আশাদ আবার এক পা এগিয়ে এলো। আমার চালানের খবর, আমার লোকজনের খবর, আমার ব্যবসার খবর, এমনকি আমার গোপন কাজগুলোরও খবর। তার চোখ সরু হয়ে এলো। এত কিছু তুই জানিস কিভাবে? হিয়া নীরবে শুধু তাকিয়ে রইল। আশাদের কণ্ঠ এবার আরো একটু নিচু হলো। কে তুই? হিয়া আশাদের চোখের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল। তার ঠোঁটের কোণে ফুটে উঠল একটুখানি শীতল হাসি। ধরে নে, তোর জম, তোর জান কবজ করতে এসেছি। একটু থেমে বলল, তোর মৃত্যুর কাউন্টডাউন শুরু হয়ে গেছে। হিয়ার চোখের দৃষ্টি আরো কঠিন হলো। ঠোঁটে এবার অদ্ভুত হাসি ফুটল। আমি কে সেটা তুই জানবি, তবে মরার কয়েক সেকেন্ড আগে। আশাদ খান কয়েক মুহূর্ত তার দিকে তাকিয়ে রইল। তারপর হঠাৎ হেসে উঠে বলল, তুই কি রোবট নাকি? তার হাসির মধ্যে স্পষ্টতা ছিল। একা এসেছিস, নিজের সব অস্ত্র আমার লোকেদের কাছে জমা রেখেছিস। তোর চোখের সামনে আমার লোকজন দাঁড়িয়ে আছে, আর তোর মানুষ এখন আমার হাতে জমবি। আশা ধীরে ধীরে হিয়ার চারপাশে একবার চোখ বুলিয়ে আবার তার দিকে তাকায়। তারপরও তুই আমাকে মারার জন্য হুমকি দিচ্ছিস? হিয়া একটুও বিচলিত হলো না। হুমকি দিচ্ছি? তোর তার ঠোঁটে আবারও সেই ক্ষীণ হাসি ফুটে উঠল। তোর মৃত্যুতে আল্লাহ আমার হাতে লিখে রেখেছে। এক মুহূর্তের জন্য তার কণ্ঠ আরো দৃঢ় হয়ে উঠল। আর তুই মারা না যাওয়া পর্যন্ত আমি মরব না। আশাদের চোখে এবার কৌতুকের সঙ্গে নির্মমতা মিশে গেল। সে ধীরে ধীরে হিয়ার সামনে এসে দাঁড়ায়। তোকে মারতে আমার এক সেকেন্ডও লাগবে না। তার কণ্ঠ নিচু, কিন্তু প্রতিটি শব্দে রয়েছে হুমকির ধার। কারণ আমি কত বড় শয়তান সে সম্পর্কে তোর কোনো ধারণা নেই। আশা সামান্য ঝুঁকে হিয়ার চোখের দিকে তাকায়। তার ঠোঁটে নিষ্ঠুর হাসি ফুটল। তুই আমায় এত হিসেব রেখেছিস, তাই না? তাহলে এটাও শুনে রাখ, আসাদ খানের স্বার্থে আঘাত লাগলে কেউ কাউকে ছাড়ে না। তার কণ্ঠ আরো কঠিন হয়ে উঠল। নিজের আপন ভাই, ভাতিজা, ভাতিজি, এমনকি তাদের পুরো পরিবারকে শেষ করে দিতে পারে যে মানুষ। আসাদ কয়েক সেকেন্ড থামলো। তারপর ঠান্ডা চোখে হিয়ার দিকে তাকিয়ে বলল, তার কাছে তুই কে? কথাটা হিয়ার বুকে কোথাও গিয়ে যেন আঘাত করলো। আসাদ তখনও জানতো না সে নিজের মুখে নিজের মৃত্যুর দরজা খুলে দিচ্ছে। হিয়ার চোখের ভেতরে শান্ত ভাবটা ধীরে ধীরে বদলে যেতে লাগলো। আসাদ খান হঠাৎ বলল, তোকে একটা কথা বলা হয়নি। হিয়া ভ্রু কুঁচকে তাকায়। আসাদ কয়েক মুহূর্ত আগে তার মুখের দিকে তাকিয়ে থেকে বলল, তুই দেখতে হুবহু আমার ভাতিজির মতো। কথাটা শুনে হিয়ার চোখের দৃষ্টি মুহূর্তে বদলে গেল। আসাদ ঠোঁট বাঁকিয়ে বলল, তবে স্বভাবে তোদের দুজনের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। একটু থেমে নির্বিকার ভঙ্গিতে যোগ করলো, ও, তা তো অনেক আগেই মারা গেছে ও, এখন কবরে ঘুমাচ্ছে। হিয়ার ভেতর এক মুহূর্তে আগুন জ্বলে উঠল। তার চোয়াল শক্ত হয়ে উঠল, হাতের মুঠো শক্ত হলো। চোখের ভেতর জমে থাকা আগুন আরো গভীর হয়ে উঠল। কিন্তু সে নিজেকে সামনে নিল। তার চোখ ইভানের দিকে গেল। তারপর খুব ধীরে বলল, আমাকে আসতে বলেছিলি? আমি এসেছি। পুনরায় আসাদ খানের দিকে তাকায়। বরফের মতো ঠান্ডা কণ্ঠে বলল, তোর শত্রুতা আমার সঙ্গে, ইভানকে যেতে দে। আসাদ সঙ্গে সঙ্গে হেসে উঠল। নো ওয়ে। কথাটা বলে ইভানের দিকে তাকিয়ে বলল, আমার চালানের ওপর হামলার ওই যে তোর সঙ্গে ছিল, তাই না? সে আবার হিয়ার দিকে তাকিয়ে বলল,
তাহলে এই বান্দির বাচ্চাকে এত সহজে ছেড়ে দেবো কি করে? হিয়ার চোখ আবার কঠিন হয়ে উঠল। আবি শেষবারের মতো বলছে আসাদ খান। একটু থেমে বলল, ইভানাকে যেতে দে। আসাদ খান কয়েক মুহূর্ত চুপ থেকে হেসে উঠে বলল, ঠিক আছে। সে হাতে সিগারেটটা মাটিতে ফেলে জুতোর নিচে পিষে দিল। তারপর ঠান্ডা গলায় বলল, তাহলে আগে তুই হাঁটু গেড়ে বস। হিয়া স্থির চোখে তাকিয়ে রইল। আসাদ খান বলল, আমার সামনে মাথা নিচু করে হাঁটু গেড়ে বসবি, তারপর কে ছেড়ে দেবো। কয়েক সেকেন্ড সবকিছু থমকে রইল। হিয়া ধীরে ধীরে এক পা পিছিয়ে গেল। আসাদের চোখের দৃষ্টিতে তৃপ্তির হাসি ফুটে উঠল। সে ভাবল, অবশেষে ভাইপার তার সামনে মাথা নত করছে। কিন্তু সে জানতো না, শিকার যখন নিজেই মাথা নিচু করে তখন অনেক সময় সেটা আত্মসমর্পণের জন্য নয়, আঘাতের সঠিক মুহূর্তটা বেছে নেওয়ার জন্য। হিয়া খুব ধীরে হাঁটু গেড়ে বসলো, মাথাটা সামনে নিচু করলো। আসাদের ঠোঁটে বিজয়ের হাসি ফুটে উঠল। আর ঠিক পরের মুহূর্তে হিয়া বিদ্যুতের গতিতে সামনে ঝাঁপিয়ে পড়ল। চারপাশের লোকজন কিছু বুঝে ওঠার আগে সে তাদের উপর হামলে পড়ল। মুহূর্তের মধ্যে গুদাম ঘরের নীরবতা ভেঙে সংঘর্ষের শব্দ হলো। হিয়া নিজের জুতোর ভেতর থেকে লুকিয়ে রাখা ছুরিটা বের করে নিল। কাছের লোকজনদের নিয়ে ঝাঁপিয়ে পড়ে তাকে মাটিতে ফেলে দিল। তারপর কয়েকজন তার দিকে এগিয়ে আসতেই হিয়া ঘুরে দাঁড়িয়ে একের পর এক আঘাত করতে লাগলো। এরপর জ্যাকেটের ভেতরের হিডেন পকেট থেকে পিস্তল বের করে নিতেই উপস্থিত আরও উত্তপ্ত হয়ে উঠল। চারদিক থেকে লোকজন ছুটে এলো। গোদামঘরের ভেতরে শুরু হলো তীব্র সংঘর্ষ। হিয়ার শ্বাস দ্রুত হয়ে আসছিল, তবু তার চোখের দৃষ্টি একটু টলছিল না। একজন লোক সামনে এগিয়ে এসে তার পাশ কাটিয়ে গেল, আর একজন পেছন থেকে আসতেই মুহূর্তের মতো সব ঘুরে দাঁড়ালো। প্রশিক্ষিত শরীর যেন প্রতিটি আক্রমণের আগেই পরবর্তী চাল বুঝে ফেলছিল। একসময় তার সামনে 11 জন নিস্তব্ধ হয়ে মাটিতে পড়ে রইল। আশা সবকিছু নির্বিকার হয়ে এক দৃষ্টিতে দেখল। তার চোখে বিস্ময় ফুটে উঠল, পরক্ষণে ঠোঁটের হাসি ফিরে এলো। আর সে জানতো এখনো তার আসল লোকজন আসেইনি। ঠিক তখনই গোদামঘরের অন্য প্রান্ত থেকে ভারী শব্দে পায়ের বুটের আওয়াজ এলো। একসঙ্গে কয়েকজন বিশালদেহী লোক ভেতরে ঢুকলো। প্রত্যেকের শরীর যেন পাথর দিয়ে গড়া। আশা তাদের দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলল, ভাইপারকে মেরে ফেলো। তার ঠোঁট ধীরে ধীরে নিষ্ঠুর হাসি ফুটে উঠল, তিলে তালে মারবে। পরের মুহূর্তে লোকগুলো হিয়ার দিকে ঝাঁপিয়ে পড়ল। হিয়া প্রতিরোধ করার চেষ্টা করলো, কিন্তু এবার প্রতিপক্ষের শক্তি অনেক বেশি। একজনের আঘাতে তার শরীর ছিটকে গিয়ে মেঝেতে পড়ল। ঠোঁটের কোণে রক্ত জমা বাঁধল। সে হাতে তালু দিয়ে মেঝে থেকে উঠে দাঁড়ানোর চেষ্টা করলো। একটি আঘাতে সে লাগলো তার শরীরে। হিয়া কয়েক পা পিছিয়ে গেল, নাক মুখ শক্ত হয়ে গেল, রক্ত গড়িয়ে পড়তে শুরু করলো। এক পা প্রচণ্ড আঘাত পেয়েছে, পা পুরোপুরি ভর নিতে পারছে না। তবু সে দাঁড়িয়ে রইল। দূরে বাঁধা ইভানা সবকিছু দেখছিল। হিয়ার ওপর একের পর আঘাত পড়তে দেখে সে সবচেয়ে নিচে সর্বশক্তি দিয়ে বাগান খুলতে চেষ্টা করলো। দড়িটা প্রচণ্ড শক্ত, তার কবজি ঘষা লেগে চামড়া উঠে যাচ্ছে। তবু ইভানা থামলো না, কারণ সে জানতো হিয়াকে বাঁচাতে হলে তাকে নিজেকে মুক্ত হতে হবে। হিয়া খুঁড়িয়ে খুঁড়িয়ে দাঁড়িয়ে রইল। শরীরের প্রতিটি অংশ ব্যথায় অবশ হয়ে গেল, কিন্তু চোখের সামনে বারবার ভেসে উঠল তিনটি মুখ, তার বাবা, তার মা, তার ছোট ভাই। হঠাৎ আশাতে কথাটা আবার কানে বাজল, নিজের আপন ভাই আর তার পরিবারের যে মানুষ মেরে ফেলতে পারে, তার কাছে তুই কে? হিয়ার বুকের ভেতরটা আবার জ্বলে উঠল। সে ধীরে ধীরে মাথা তুলল। চোখের পানি আর রক্ত মিশে বুক বেয়ে নামছে, কিন্তু তার চোখে এখন আর দুর্বলতা নেই, আছে শুধু ক্রোধ। হিয়া গভীর একটা শ্বাস নিল, তারপর আবার দাঁড়িয়ে গেল। সামনে থাকা লোকগুলো এবার তাকে ঘিরে ফেলেছে। হিয়া সরাসরি শক্তির সঙ্গে শক্তি লড়াই গেল না, দ্রুত পা সরিয়ে প্রতিপক্ষের আক্রমণ এড়িয়ে গেল। একজন পিছিয়ে থেকে ঝাঁপিয়ে পড়তেই হিয়া নিচু হয়ে তার আক্রমণ এড়িয়ে দিল। তারপর পাশের ঝুলন্ত মোটা দড়িটা শক্ত করে ধরে ফেলল। এক ঝটকায় দড়ির সাহায্যে শরীরটা উপরে তুলে নিল, দেওয়ালের দিকে পা ঠেকিয়ে শরীর ঘুরিয়ে দিল। লোকগুলো কিছু বুঝে ওঠার আগে হিয়া উল্টো ভঙ্গিতে দৌড়ে দড়ি দিয়ে বেয়ে গেল। একজনকে মাটিতে ফেলে দিল, আরেকজন এগিয়ে আসতেই দড়িটা ব্যবহার করে পাশ কাটিয়ে গেল। দেওয়াল, ঘড়ি, মেঝে, গোদামঘরের প্রতিটি জিনিসকে হিয়া নিজের কৌশলের অংশ বানিয়ে নিল। একজনের পর একজন তার সামনে এসে পড়ছে, আর হিয়া আঘাতপ্রাপ্ত রক্তাক্ত খুঁড়িয়ে চলা অবস্থাতেই এক একজনকে নিজের প্রশিক্ষিত কৌশলে কাবু করে যাচ্ছে। দূর থেকে আসাদ খান নির্বিকার হয়ে তাকিয়ে রইল। এই মেয়েটাকে এতক্ষণ পর্যন্ত তার চোখে শুধু একজন দুঃসাহসী শত্রু ছিল, কিন্তু এই প্রথমবার তার মনে হলো ভাইপারকে সে যতটা সহজ ভেবে নিয়েছিল, আসলে সে চার থেকে অনেক বেশি বিপজ্জনক। সামনে থাকা বিশালদেহী লোকগুলো এবার সঙ্গে সঙ্গে তার দিকে এগিয়ে এলো। হিয়া এবার তার পিছিয়ে গেল না, নিজের শরীরে সে শক্তিটুকু একত্র করে সে তাদের উপর ঝাঁপিয়ে পড়ল। একজনের আঘাত এড়িয়ে তার ভারসাম্য নষ্ট করে দিল, একজনকে ঘুরে পাশ কাটিয়ে মাটিতে ফেলে দিল। তৃতীয়জন এগিয়ে আসতে তার আক্রমণ পরিহিত করে তাকে কাবু করলো।
একের পর একজনকে শেষ পর্যন্ত 5জন বিশালদেহী মানুষও হিয়ার কাছে টিকতে পারল না। গোদাম ঘরের মেঝেতে একে একে তারা নিস্তেজ হয়ে পড়ে রইল। আসাদ খান কয়েক মুহূর্ত স্তব্ধ হয়ে তাকিয়ে রইল, তারপর দ্রুত পকেট থেকে ফোন বের করলো, সম্ভবত কাউকে নির্দেশ দেওয়ার জন্য। কিন্তু সে কাউকে কোনো সংবাদ পাঠানোর আগে হিয়া ছুটে এসে তার সামনে ঝাঁপিয়ে পড়ল। এক মুহূর্তের মধ্যেই তার পা উঠে গেল, সজোরে লাথির আসাদ খানের বুকে লাগলো। কয়েক পা পিছিয়ে গেল সে। হিয়া সঙ্গে সঙ্গে তার হাত থেকে ফোনটা ছিনিয়ে নিল। পরের মুহূর্তে আসাদ খানকে মাটিতে ফেলে তার বুকের ওপর পা রেখে দাঁড়ায়। আসাদ কিছু বুঝে ওঠার আগে হিয়া পাশ থেকে পড়ে থাকা ধারালো অস্ত্রটা তুলে নিল। তার চোখে তখন শুধু একটাই আগুন, প্রতিশোধের আগুন। আসাদ খানের মুখের আত্মবিশ্বাস প্রথমের মতো ভেঙে পড়ল। হিয়া অস্ত্রটা শক্ত করে ধরে তার ডান হাতটার প্রথমে একটা কোপ বসালো। আসাদ যন্ত্রণায় চিৎকার করে কেঁপে উঠল, দরদর করে রক্ত বের হলো, প্রায় হাত কেটে বুঝে এলো। আর হিয়া দাঁড়িয়ে রইল, তার বুকের ওপর পাড়া দিয়ে দাঁড়িয়ে থাকলো। চোখের কোনো ভয় নেই, কোনো দ্বিধা নেই, শুধু জমে থাকা অগণিত বছরের ক্রোধ। আশা তখন আর আগের সেই দম্ভ দেখাতে পারল না। হিয়া পায়ের নিচে থাকা অবস্থায় কাঁপতে কাঁপতে বলল, তুই কি চাস বল আমাকে, আমি তোকে সব দেব, যা চাইবি সব দেব, আমাকে ছেড়ে দে, প্লিজ আমাকে মারিস না। হিয়ার চোখে কোনো মায়া দেখা গেল না। সে ধীরে ধীরে মাথা নিচু করে আশাদের মুখের দিকে তাকালো। জীবন ভিক্ষা চাইছিস? তার কণ্ঠ তীব্র বিদ্রুপ ঝরে পড়ল। জীবন? হিয়ার চোখের সামনে আবার ভেসে উঠল সে পুরনো স্মৃতি, তার বাবার মুখ, তার মায়ের মুখ, তার ছোট ভাইয়ের মুখ, তারপর সে দিনটা। হিয়া ধীরে ধীরে বলল, আমার আব্বুও তোর কাছে আমাদের জীবন ভিক্ষা চেয়েছিল। এক মুহূর্তে সে থেমে বলল, দিয়েছিলি? আসাদ খান হঠাৎ থমকে গেল, তার চোখে স্পষ্ট বিস্ময়। সে অবাক হয়ে কাঁপা কাঁপা গলায় জিজ্ঞাসা করল, মানে? হিয়া ধীরে ধীরে তার দিকে ঝুঁকে এলো, ঠোঁটে ফুটে উঠল এক নির্মম হাসি। তোকে বলছিলাম না? তার চোখে দৃষ্টি আরো কঠিন হয়ে উঠল। আমি কে সেটা তুই জানবি? একটু থেমে বলল, মরার কয়েক সেকেন্ড আগে। কথাটা শেষ হতে হিয়া আসাদ খানের অন্য আরেকটা হাতও কোপ মারল, তারপর বুকের মধ্যে আরো এক পা ইচ্ছে মতো কোপ মারতে থাকলো। আসাদ যন্ত্রণায় গগনবিদারী চিৎকার করে উঠল। হিয়া থামল না, তার বহু বছরে জমে থাকা প্রতিশোধ আজ কোনো বাঁধন মানবে না। আসাদের শরীরে ধীরে ধীরে নিস্তেজ হয়ে আসছিল, মেঝে চারপাশে রক্ত ছড়িয়ে পড়েছে। হিয়া শেষবারের মতো তার কলার চেপে তাকে নিজের কাছে টেনে আনলো, তার মুখ আসাদের মুখের কাছে কাছে আছে। তারপর খুব ধীরে বলল, আমি নুজহাত খান হিয়া। একটু থেমে আবার বলল, সিআইডি অফিসার ইশতিয়াক খানের মেয়ে। হিয়ার চোখ সরাসরি আসাদ খানের চোখে স্থির। শুনতে পাচ্ছিস? আসাদের ঠোঁট কাঁপলো, গলা থেকে কষ্টসাধ্য একটা শব্দ বেরিয়ে এলো, হিয়া। তার চোখে অবিশ্বাস্য, তুই বেঁচে আছিস? হিয়া শান্ত গলায় বলল, হ্যাঁ। তার চোখে জমে থাকা সমস্ত ঘৃণা একসঙ্গে প্রকাশ পেল। বেঁচে আছি। এক মুহূর্তে থেমে বলল, তুই তাদের শেষ করার জন্য বেঁচে আছি। তোদেরকে শেষ করব বলে এখনো আমার প্রাণটা চাইনি। আশাদের চোখ ধীরে ধীরে ভারী হয়ে আসছিল। মৃত্যুর কোলে ঢলে পড়ার আগে তার চোখের সামনে হঠাৎ ভেসে উঠল সেদিনটা, সেদিন সবকিছু শুরু হয়েছিল। জানুয়ারি মাস। দীর্ঘ 1 মাস পর ইশতিয়াক খান বাড়িতে ফিরেছিল। 1 মাস ধরে তার কোনো খোঁজ খবর ছিল না। হিয়া আর তার ছোট ভাই অয়ন প্রতিদিন অপেক্ষা করতো তাদের আব্বুর জন্য। তারা জানতো ইশতিয়াক খান আন্ডারওয়ার্ল্ডের একজন ডিটেকটিভ হিসেবে কাজ করতে গেছেন, কিন্তু কাজের কারণে এত দীর্ঘ সময় বাবার কোনো সংযোগ না থাকায় তাদের মনে প্রতিদিনই এক ধরনের অস্থিরতা জমে থাকতো। তবুও সেই দিন যখন দরজার সামনে বাবাকে দাঁড়িয়ে থাকতে দেখেছিল, সেই মুহূর্ত যেন 1 মাসের সম অপেক্ষা, দুশ্চিন্তার অভিমান একসঙ্গে আনন্দে বদলে দিয়েছিল। সে রাতটা ছিল পরিবারের মধ্যে দীর্ঘ এক রাত। পুরনো দিনের সবটুকু শান্তি, সবাই একসঙ্গে খাবার টেবিলে বসেছিল। ইশতিয়াক খান ফিরে এসেছে, এই আনন্দে পুরো পরিবারটাই যেন বদলে গিয়েছিল। ফারহান খান খেতে খেতে জিজ্ঞাসা করলো, মিশন কেমন হলো? এতদিন কোথায় ছিলে? কিছু বললে না তো? প্রশ্নটা শুনতেই ইশতিয়াক খানের মুখের হাসি মুহূর্তে ম্লান হয়ে গেল। সে কিছুক্ষণ চুপ থেকে রইল, তারপর বলল, সব বলবো। কয়েক সেকেন্ড আবার তাকিয়ে ধীর কণ্ঠে যোগ করলো, তবে আজ না, কালকে তোমরা নিজের চোখে সবটা দেখতে পারবে। কথাটার মধ্যে কিছু একটা ছিল যা মুহূর্তের জন্য পরিবারকে বেশ ভারী করে তুলেছিল। কিন্তু ইশতিয়াক খান আর কিছু বললেন না। তারপর আবার সবাই নিজেদের মধ্যে গল্প মেতে উঠল। আব্বু ফিরে এসে এই আনন্দেই
সেদিনের খাবারটা অন্যরকম হয়েছিল। খাবারের শেষে সবাই একসঙ্গে বসে অনেক গল্প করছে। ১ মাস কে কী করেছে, কে কী কতটা মিস করেছে, সব কিছু একে একে ইশতিয়াক খানকে বলতে লাগলো তারা। হিয়ার অয়নের তো কথা শেষই হচ্ছে না। এতদিন পর আব্বুকে কাছে পেয়ে জমে থাকা সমস্ত গল্প এক রাতে শেষ করতে চাইছিল তারা। এক পর্যায়ে ইশতিয়াক খান হাসতে হাসতে বলল, কয়েকদিনের মধ্যেই তোমাদের সবাইকে নিয়ে ঘুরতে যাব কোথাও। কথাটা শুনে হিয়া আর অয়নের চোখ চকচক করে উঠল। সত্যি আব্বু? হিয়ার প্রশ্নে ইশতিয়াক খান হেসে মাথা নাড়লেন। হ্যাঁ, সত্যি। রাত আরও গভীর হলো। ঘুমের মধ্যে হিয়া আর অয়ন পাশাপাশি বসে মোবাইলে হাত দিয়ে ঘুরে নিয়ে যাওয়ার জায়গা খুঁজতে শুরু করছে। কোথায় যাওয়া যায়, কোন জায়গাটা সুন্দর, কোথায় কি খাবার পাওয়া যায়, সব কিছু তারা খুঁটি করে দেখছিল। একবার একটা লোকেশন পছন্দ হয়, আবার অন্য জায়গা দেখে সেটা ভালো লাগলো। মাঝে মধ্যে দুজনের মধ্যে তর্ক শুরু হয়ে যাচ্ছে, কোথায় গেলে বেশি মজা হবে, কোথায় গেলে ভালো খাবার পাওয়া যাবে। ১ মাস পর পরিবারের সবাই একসঙ্গে। এতদিন পর এমন একটা স্বাভাবিক আনন্দে ভরা রাত এসেছে। কেউ তখনও জানতো না এই রাতটাই হচ্ছে তাদের জীবনের শেষ শান্ত রাতগুলোর একটি। পরদিন সকাল সকালতে হিয়া আয়নকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ল। আব্বু এতদিন পর বাড়িতে ফিরেছে, তাই দুজনের ইচ্ছে ছিল আজ আর স্কুল ভার্সিটিতে না যাওয়া, পুরো দিনটা পরিবারের সঙ্গে কাটাবে এমনটা ভেবেছিল। কিন্তু উপায় ছিল না। আজ অয়নের রেজাল্ট দেওয়ার দিন, আর হিয়া চলছে টেস্ট এক্সাম। তাই ইচ্ছে থাকা সত্ত্বেও দুজনকেই শেষমেশ স্কুলে যেতে হলো। হিয়া প্রথমে অয়নকে স্কুলে পৌঁছে দিল, তারপর সেখান থেকে সোজা ভার্সিটির উদ্দেশ্যে রওনা হলো। গাড়ি থেকে নামার আগে হিয়া একবার অয়নের দিকে তাকিয়ে বলল, রেজাল্ট যেন ভালো হয়, আর স্কুল থেকে বাইরে কোথাও যাবি না, আমি নিতে আসা পর্যন্ত অপেক্ষা করবি। অয়ন হাসতে হাসতে মাথা নাড়ল, তুমিও অপেক্ষা করো, তুমিও ভালো করে পরীক্ষা দিও আপু, আমি অপেক্ষা করব। হিয়া মৃদু হেসে বলল, অবশ্যই। তারপর অয়ন স্কুলের ভেতরে চলে গেল। হিয়াও নিজের ভার্সিটির পেছনে পা বাড়ালো। ২ ঘন্টার মধ্যে হিয়ার পরীক্ষা শেষ হয়ে গেল। পরীক্ষা শেষ হয়ে আর দেরি না করে বেরিয়ে পড়ল। সোজা অয়ন স্কুলের উদ্দেশ্যে রওনা হলো। স্কুলে পৌঁছে অয়নকে দেখে হিয়ার মুখে হাসি ফুটে উঠল। অয়ন A+ পেয়েছে। খবরটা শুনে হিয়া আনন্দে আত্মহারা হয়ে গেল। সে অয়নকে জড়িয়ে ধরে বলল, আমি জানতাম তুই ভালো রেজাল্ট করবি, তবে এতটা ভালো করবি সেটা জানা ছিল না। খুশিতে অয়নের মাথায় হাত বুলিয়ে বলল, বল ভাই, কি চাই তোর? অয়ন কিছু বলার আগে হিয়া নিজেই বলে উঠল, তোকে আমি একদম সুন্দর একটা ভিডিও গেম কিনে দেব, তোর সেটা পছন্দ সেটাই, আর যা চাইবি সেটাও দেখব। অয়নও খুশিতে হেসে উঠল। দুই ভাই বোন গল্প করতে করতে বাড়ির পথে রওনা হলো। সাইটা পর তাদের গল্প আর হাসিতে কেটে গেল। কিছুক্ষণ পর তারা বাড়ির সামনে এসে পৌঁছায়। হিয়া দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল চাপলো, একবার দুবার তিনবার, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া শব্দ এলো না। হিয়া ভ্রু কুঁচকিয়ে আবার বেল চাপলো। দরজা খুলছে না কেন আম্মু? অয়ন অবাক হয়ে দরজার দিকে তাকালো। কিছুক্ষণ পর অবশেষে দরজাটা খুলল। হিয়ার অয়ন ভেতরে পা রাখতেই দুজনে থমকে গেল। ড্রয়িং রুমে বসে আছে আসাদ খান, তার সঙ্গে আরও কয়েকজন অপরিচিত লোক। লোকগুলো চেহারার উপস্থিতি দুটোই কেমন যেন অস্বাভাবিক আর কঠোরতা। হিয়ার চোখ সঙ্গে সঙ্গে বাবার দিকে গেল। ইশতিয়াক খান তাদের সাথেই এখানে বসে আছেন, আর তার মা রান্না করে। হিয়া কিছুটা অবাক হয়ে আসাদের দিকে তাকালো। সে জানে আসাদ খান তাদের ছোট চাচা। ছোটবেলায় তাকে দূর থেকে দেখেছে কয়েকবার, কিন্তু এভাবে সামনাসামনি তাদের বাড়িতে তাকে কখনো আসতে দেখেনি। হঠাৎ সামনে দেখে তাই স্বাভাবিকভাবে একটু চমকে গেছে। তারপর নিজেকে সামনে নিয়ে সালাম দিল, আসসালামু আলাইকুম চাচু। আসাদও হিয়ার দিকে তাকায়, কয়েক সেকেন্ড তার দিকে মুখের দিকে স্থির হয়ে তাকিয়ে রইল। তারপর ইশতিয়াক খান দ্রুত বলে উঠল, হিয়া মামুনি, অয়নকে নিয়ে তোমার ঘরে নিয়ে যাও, আমরা বড়রা একটু কথা বলছি। হিয়া সঙ্গে সঙ্গে তার বাবার মুখের দিকে তাকালো। কয়েক সেকেন্ড তার দৃষ্টি হিয়ার মুখের উপর স্থির হয়ে রইল। তার কণ্ঠে এমন এক ধরনের গম্ভীর্য ছিল যা হিয়ার মনে অজান্তে একটা অস্বস্তিকর তৈরি করলো। তবু সে আর কিছু জিজ্ঞাসা করলো না। অয়নের দিকে তাকিয়ে বলল, চল অন্তর। দুজনেই ধীরে ধীরে নিজেদের ঘর দিকে চলে গেল। পেছনে ড্রয়িং রুমে রয়ে গেল ইশতিয়াক খান, আসাদ খান এবং তার সঙ্গে আসা লোকগুলো। হিয়া নিজের ড্রেস পাল্টে নিল, অয়নও ফ্রেশ হয়ে নিল। তারপর ফারহানা খান মেহমানদের জন্য একে একে বিভিন্ন খাবার এনে টেবিলে সাজিয়ে রাখলো। বাড়ির পরিবেশটা বাইরে থেকে স্বাভাবিক মনে হচ্ছিল, কিন্তু অদৃশ্য কোনো অশুভ ছায়া ধীরে ধীরে পুরো বাড়িটাকে ঘিরে ফেলেছিল। এভাবেই প্রায় 1 ঘন্টা কেটে গেল। হঠাৎ বাড়ির নীরবতা কাঁপিয়ে দিয়ে বিকট একটা গুলি শব্দ হলো। হিয়া আর অয়ন দুজনে চমকে উঠল। আব্বু! হিয়া ছুটে ঘর থেকে বেরিয়ে এলো। অয়নও তার পেছনে পেছনে ছুটে এলো।
ড্রয়িং রুমে পৌঁছে দুজনের চোখের সামনে ভেসে উঠল ভয়ঙ্কর দৃশ্যটা। ইস্তেহাক খানের হাতে গুলি করা হয়েছে, রক্ত ঝরছে তার হাত বেয়ে। হিয়া আতঙ্কে চিৎকার করে উঠছে। ঠিক তখনই ইস্তেহাক খানের কণ্ঠে ভেসে এলো। সে আসাদের দিকে তাকিয়ে তাতে দাঁত চেপে বলল, তুই আমার সঙ্গে বেইমানি করলি। তুই বলেছিলি তুই আইনের কাছে স্যালেন্ডার করবি। আসাদ খান এক ঝটকায় ইস্তেহাক খানের কলার চেপে ধরল। তুই কর হারামজাদা। তার চোখে তখন কোনো আত্মীয়তার চিহ্ন নেই। 2 টাকার সিআইডি তুই কি ভেবেছিলি? এতদিন ধরে যে সাম্রাজ্য গড়েছি সেটা তুই ধুলোয় মিশিয়ে দিবি, আর আমি তোর কথা সেটা হতে দেব? আসাক ইতিহাস খানের কলার আরও শক্ত করে চেপে ধরল। তোকে তখনই মেরে ফেলতে পারতাম যখন তুই ডিটেকটিভ সেজে আমার ডেটায় ঢুকেছিলি। তারপর টেবিলের ওপর রাখা কাগজগুলো দেখে ইঙ্গিত করলো, ভালোভাবে পেপারটা সাইন কর, নাহলে আমি কি করতে পারি সেটা তো জানিসই। ইস্তেহাক খান যন্ত্রণায় কুটকে গেল, তার কণ্ঠ দীর্ণ ছিল। আমি মরে গেলেও সাইন করব না। আসাদ খান কয়েক সেকেন্ড তার দিকে তাকিয়ে রইল, তারপর ঠান্ডা গলায় বলল, তোকে মারলে সাইন করবি তো? তার ঠোঁটে ধীরে ধীরে একটা নিষ্ঠুর হাসি ফুটে উঠল। কিন্তু তোর ওয়াইফ, মেয়ে আর ছেলে, যদি ওদের কিছু করি তখন? ইস্তেহাক খানের মুহূর্তেই তার মুখটা ফ্যাকাশ হয়ে গেল। আসাদ, তার কণ্ঠে এবার আতঙ্ক স্পষ্ট, ওরা আপন রক্ত তোর, তোর ভাতিজা, তোর ভাতিজি, ওদের কোনো ক্ষতি করিস করি না। ইহা নিজেকে ধরে রাখতে পারল না, সে ছুটে বাবার দিকে এগিয়ে যেতে চাইল। আব্বু! কিন্তু ফারহানা খান দ্রুত তাকে ধরে ফেললেন। হিয়া মা! তিনি হিয়াকে শক্ত করে জড়িয়ে ধরে ফিসফিস করে বলল, অয়নকে নিয়ে তুই লুকিয়ে পড়, তাড়াতাড়ি এখান থেকে চলে যা। হিয়া মায়ের হাত ছাড়ানোর চেষ্টা করলো। না আব্বু, আম্মু, আম্মুকে তোমাদের রেখে আমি কোথাও যাব না। ফারহানা খান এবার কোনো কথা না বলে দুজনে জোর করে টেনে জিতে লাগলো। হিয়া বারবার পেছনে তাকাচ্ছিল, তার চোখের সামনে তখনও তার আহত বাবা, কিন্তু ফারহানা খান তাকে থামানোর কোনো সুযোগ দিল না। তিনি হিয়া আর অয়নকে নিয়ে দ্রুত শীর্ষ পাশে একটা স্টোর রুমের সামনে এগিয়ে গেলেন, দুজনে ভেতরে ঢুকিয়ে দিলেন। হিয়া কিছু বুঝে ওঠার আগেই বাইরে থেকে দরজার তালা বন্ধ করে দিলেন। আম্মু! হিয়া দরজায় হাত রেখে চিৎকার করে উঠল, আম্মু দরজা খোলো। বাইরে দাঁড়িয়ে থাকা ফারহানা খান চোখের পানি মুছে একবার দরজার দিকে তাকালো। দরজার ওপাশে তার মেয়ের কণ্ঠ, আর তার ছোট ছেলে, তার স্বামী, সবকিছু একসঙ্গে বুকের ভেতর ছুরি বেঁধছিল। তবুও তিনি জানতেন এই মুহূর্তে সন্তান বাঁচানোর জন্য তাকে কঠিন হতে হবে। তিনি ধীরে ধীরে সরে গেলেন। ফারহানা খান স্বামীকে বাঁচানোর জন্য আর এক মুহূর্ত দেরি না করে ড্রয়িং রুমে ছুটে গেলেন। হিয়া শুধু দরজার ওপাশ থেকে মায়ের দ্রুত পায়ের শব্দ শুনতে পেল, তারপর ধীরে ধীরে এসব শব্দ মিলিয়ে গেল। এরপর কি হলো, কিভাবে হলো, হিয়া কিছু জানত না। হঠাৎ সে শুধু শুনতে পেল পরপর কয়েকটা গুলির শব্দ। বিকট শব্দে পুরো বাড়িটা কেঁপে উঠেছে। হিয়া আতঙ্কে অয়নকে শক্ত করে চেপে ধরল। অন্তর! 8 বছরের অন্তর তখন ভয়ে কাঁপছিল, তার শরীরটা কাঁপন দিচ্ছিল থরথর করে। আর হিয়ার বুকের ভেতর হৃৎপিণ্ডটা পাঁচর ভেঙে যাচ্ছিল। তবুও সে নিজেকে সামনে নিল। এই মুহূর্তে সে ভয় পেলে চলবে না, কারণ শুধু সে একজন মেয়ে নয়, সে এখন তার ছোট ভাইয়ের একমাত্র আশ্রয়। হিয়া ধীরে ধীরে দরজার কাছে এগিয়ে কান পেতে দিল। বাইরে কোনো শব্দ নেই, একদম নিস্তব্ধ। কিন্তু সেই নিস্তব্ধতা যেন আরো ভয়ঙ্কর, কারণ সকালের আগেও এই বাড়িটা ছিল তাদের হাসির আনন্দে ভরা। আর এখন সেই বাড়ির প্রতিটি দেওয়ালের ওপাশে কি ঘটছে তার কিছুই জানে না হিয়া। ঠিক তখনই সিঁড়ির দিক থেকে নেমে এলো কারো পায়ের শব্দ, ধীর ভারী একটার পর একটা পায়ের শব্দ। হিয়ার বুক কেঁপে উঠল। এক মুহূর্তের জন্য তার ইচ্ছে করলো চিৎকার করে উঠতে, কেউ আছেন? আমাকে বের করুন। হয়তো কেউ শুনবে, হয়তো তাকে এখান থেকে বের করে নিয়ে যাবে, তাহলে সে তার আম্মু আব্বুর কাছে যেতে পারবে। কিন্তু পরক্ষণে সে থেমে গেল, তার চোখ চলে গেল অয়নের দিকে। ছোট ছেলেটা ভয়কে কুঁকড়ে আছে, চোখ দুটো পানিতে ভরা। তার পৃথিবীটা এখন শুধু এই ছোট্ট স্টোর রুম আর তার আপুকে ঘিরে। হিয়া মাথার তখন একটাই কথা এলো, সে এখন আর একা নয়, তার সঙ্গে অয়ন আছে। নিজের কথা ভাবলে চলবে না, যেভাবে হোক অয়নকে বাঁচাতে হবে। হিয়া দ্রুত দরজাটার ভেতর থেকে শক্ত করে বন্ধ করে ছিটকিনি লাগিয়ে দিল, তারপর ছুটে এসে অয়নের সামনে বসে পড়ল। অয়ন ভয়ে কাঁপতে কাঁপতে আপুর দিকে তাকায়। হিয়া আর কিছু না বলে তাকে নিজের বুকের সঙ্গে শক্ত করে জড়িয়ে ধরল। তার নিজের চোখেও তখন পানি জমেছে, গলা ভারী হয়ে এসেছে, কিন্তু সে কাঁদল না। অয়নের সামনে সে কাঁদতে পারে না। সে খুব আস্তে করে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, ভয় পাস না অন্তর। কথাটা বলার সময় হিয়া নিজের কণ্ঠ কেঁপে উঠছিল। বাইরে আবারও পায়ের শব্দ শোনা গেল। হিয়া সঙ্গে সঙ্গে অয়নকারও শক্ত করে বুকের সাথে চেপে ধরল। মুহূর্তটা ভয়াবহর মধ্যেও তার মাথায় শুধু একটা কথা ঘুরছিল, আমার কিছু লোক হলে হোক,
কিন্তু অয়নের জন্য কিছু না হয়, ওর কিছু হতে দেব না। এক মুহূর্ত তার কাছে নিজের জীবন নয়, অয়নের জীবনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কিছুক্ষণ পর বাইরে আবার সব নিস্তব্ধ হয়ে গেল। কিন্তু হিয়া জানতো এভাবে আর বেশিক্ষণ লুকিয়ে থাকা যাবে না, তাকে বের হতে হবে। কিন্তু সে একা বের হবে না, অয়নকে আগে নিরাপদে বের করতে হবে। হিয়া দ্রুত স্টোররুমের পাশে চোখ বুলালো। হঠাৎ তার চোখ আটকে গেল ঘরের একেবারে ওপরের দিকে থাকা একটি ভেন্টিলেটরের দিকে। ভেন্টিলেটরটা বাড়ির পেছনের বাগানের দিক দিয়ে বের হয়ে গেছে। সেখানে দিয়ে কোনোরকমভাবে বের হতে পারলে সরাসরি রাস্তায় যাওয়া সম্ভব। হিয়া মাথায় সঙ্গে সঙ্গে একটা বুদ্ধি এলো। সে দ্রুত কয়েকটা বস্তার উপর উঠে ভেন্টিলেটরের কাছে পৌঁছালো। হাত বাড়িয়ে সেটা দরজা খুলে দিল। ভেন্টিলেটরের ওপাশে তাকিয়ে কিছুক্ষণ চুপ করে রইল। তারপর নিচে তাকিয়ে অয়নের দিকে বলল, অন্তর, তুই এখান দিয়ে বের হয়ে যা। অয়ন সঙ্গে সঙ্গে মাথা নাড়ায়, না আপু। হিয়া নিত্যে নেমে এসে অবাক হয়ে তাকায়, কেন? অয়নের চোখ বেয়ে টুপটুপ করে পানি পড়ছে। সে কাঁপা কাঁপা গলায় বলল, আমি তোমাকে ফেলে যাব না। হিয়ার বুকটা হঠাৎ মোচড় দিয়ে উঠল। সে অয়নের সামনে হাঁটু গেড়ে বসে। অয়ন এবার কান্নায় ভেঙে বলল, আমি তোমাকে, আব্বু আমাকে ছেড়ে কোথাও যাব না। কথাগুলো শুনে হিয়ার চোখ আরো ভিজে উঠল। অয়ন আবার বলল, আপু, মনে হয় ওরা আব্বু আমাকে মেরে ফেলেছে। কথাটা বলতে বলতেই তার কণ্ঠ ভেঙে এলো। তুমি বলে ওরা আমাকেও মেরে ফেলবে? ছোট ছেলেটা আপুর হাতটা শক্ত করে ধরে ফেলল। আমি এই দুনিয়ায় একা হয়ে যাব আপু, তুমি যেও না বাইরে। এর বুকের ভেতরটা তখন কেউ যেন মুঠো করে চেপে ধরল। এই কয়েক ঘন্টা আগেও যে ছেলেটা তার সঙ্গে বসে হাসছিল, রেজাল্ট দেখে আনন্দ করছিল, ভিডিও গেম চেয়ে বায়না করছিল, সেই ছেলেটাই এখন মৃত্যুর ভয় কাঁপছে। হিয়া জানে না তার আব্বু বেঁচে আছে কিনা, জানে না আম্মুর কি হয়েছে, জানে না দরজার ওপাশে কয়জন লোক দাঁড়িয়ে আছে, এমনকি সে এটাও জানে না আর কয়েক মিনিট পর সে নিজে বেঁচে থাকবে কিনা। তবু তাকে শক্ত থাকতে হবে, কারণ অয়নের সামনে ভেঙে পড়ার কোনো সুযোগ নেই তার। হিয়া দ্রুত চোখের পানি মুছে ফেলল। তারপর অয়নের দুই হাত কাঁধ থেকে ধরে ফেলে বলল, অন্তর ভাই তুই যা। অয়ন মাথা নাড়াতে নাড়াতে কাঁদছে, না। হিয়ার গলা এবার কঠিন হয়ে এলো, তুই না গেলে আমরা কেউ বাঁচব না। অয়ন চুপ করে আপুর দিকে তাকিয়ে দিল। হিয়া ভেন্টিলেটরের দিকে তাকিয়ে ইশারা করে বলল, তুই সোজা এখান থেকে বের হয়ে যাবি, আমাদের বাড়ির সামনে যে থানাটা আছে সেখানে যাবি। অয়নের চোখে তখনও ভয়। হিয়া তার মুখটা দুই হাতে ধরে নিয়ে বলল, সেখানে গিয়ে পুলিশ আঙ্কেলদের সব বলবি, বলবি আমাদের বাড়িতে খারাপ লোক এসেছে, আব্বু আব্বু বিপদে আছে। একটু থেমে বলল, তারপর পুলিশ নিয়ে এখানে আসবি। অয়ব নীরবে দাঁড়িয়ে রইল। হিয়া তার মাথায় হাত বুলিয়ে মৃদু স্বরে বলল, তুই তো আমার ব্রেভ ভাই, তাই না? অয়ন ঠোঁট কেঁপে উঠল। সে খুব আস্তে মাথা নাড়ায়, কিন্তু হিয়া জানতো সে যতটা অয়নকে সাহস দিচ্ছে তার নিজের ভেতরে ততটা ভয় জমে আছে। সে জানে না বাইরে কি ঘটেছে, জানে না তার মা বাবার কি হয়েছে, তবু একটা বিষয় সে নিশ্চিতভাবে জানে, অয়নকে এখন এখান থেকে বের করতে হবে। যদি আজ তাকে নিজের জীবন দিয়ে হলেও ভাইকে বাঁচাতে হয়, তবু সে পিছিয়ে যাবে না। ঠিক তখনই আবার পায়ের শব্দ শোনা গেল। হিয়া মুহূর্তের মধ্যে চুপ হয়ে গেল। এবার শব্দটা আগের চেয়েও অনেক কাছে। তারপর কেউ একজন দরজার বাইরে এসে ডাকলো, হিয়া। হিয়ার শরীরের ভেতর দিয়ে ঠান্ডা একটা স্রোত বয়ে গেল। কয়েক সেকেন্ড নীরবতা, তারপর আবার সেই পুরুষালী কণ্ঠ, অয়ন। হিয়ার বুকের ভেতর কেঁপে উঠল। কণ্ঠটা তার পরিচিত নয়, কিন্তু মানুষটা তাদের নাম এমনভাবে ডাকছে যেন সে তাদের খুব ভালোভাবেই চেনে। হিয়ার সঙ্গে সঙ্গে অয়নকে নিজের কাছে টেনে নিল। তার চোখ স্থির হয়ে গেল দরজার দিকে। বাইরে আবার সে কণ্ঠ ভেসে এলো, হিয়া, অয়ন। এবার আর কোনো সন্দেহ রইল না, কেউ তাদের খুঁজছে। হিয়ার শরীরের প্রতিটি স্নায়ু সতর্ক হয়ে উঠল। আর এক মুহূর্ত দেরি করলে চলবে না। সে দ্রুত ভেন্টিলেটরের সামনে দেওয়ালের ঠিক পিঠ থেকে পড়ল। তারপর অয়নের দিকে তাকিয়ে খুব আস্তে বলল, ওর তাড়াতাড়ি। অয়ন কাঁদতে কাঁদতে মাথা নাড়ায়, আপু। হিয়া তার দিকে তাকিয়ে মৃদু হাসার চেষ্টা করে, কিন্তু সে হাসির আড়ালে লুকিয়েছিল নিজের ভাইকে হয়তো শেষবারের মতো দেখার আশঙ্কা। যা অন্তর। অন্তর অনিচ্ছা সত্ত্বেও হিয়ার কাঁধে পা রাখলো। হিয়া নিজের সর্বশক্তি দিয়ে তাকে ওপরে তুলে দিল। অয়ন কোনোভাবে ভেন্টিলেটরের ভেতরে উঠে পড়ল। ওপরে উঠে এসে আবার নিচের দিকে তাকায়। হিয়ার চোখে তখন চোখ মিলল। কয়েক সেকেন্ড দুজনে চুপ করে রইল। হিয়া খুব আস্তে করে বলল, দৌড়ে বেলাবি, পিছনে তাকাবি না। অয়নের চোখ আবার ভিজে উঠল, আপু, তুমি আমার জন্য অপেক্ষা করো। হিয়ার বুকটাও কেঁপে উঠল। সে জোর করে হাসল, আমি অপেক্ষা করব। কিন্তু কথাটা বলার সময় হিয়া নিজেই জানতো না সে সত্যি অপেক্ষা করতে পারবে কিনা।
অয়ন ভেন্টিলেটর দিকে বেরিয়ে গেল, তারপর নিচে লাফ দিয়ে বাড়ির পেছনে বাগানে মাটিতে পড়ল। হাঁটু ছিঁড়ে গেল, সঙ্গে সঙ্গে রক্ত বেরিয়ে গেল। তীব্র ব্যথায় অয়নের মুখ কুঁচকে গেল। এক মুহূর্তের জন্য মাটিতে বসে পড়তে চাইল, কিন্তু পরক্ষণে তার আপুর কথা মনে পড়ল। দৌড়াবি, পিছনে তাকাবি না। অয়ন দাঁত চেপে উঠে দাঁড়ায়, হাঁটুতে ব্যথা করছে, রক্ত ঝরছে, চোখ দিয়ে পানি পড়ছে, তো বসে থামলো না। একবারও পেছনে ফিরে তাকালো না, কারণ সে জানে এখন থামলে তার আপু আর বাঁচতে পারবে না। সে সাহস দেখিয়েছে, সেই সাহসের কোনো মূল্য থাকবে না। ছোট অয়ন প্রাণপণে দৌড়তে লাগলো। তার লক্ষ্য একটাই, সামনে থানায় পৌঁছানো, পুলিশ নিয়ে ফিরে আসা। তার এখন একটাই লক্ষ্য, সামনে পুলিশ অফিসে যায় পৌঁছানো, পুলিশকে নিয়ে ফিরে আসা, তার আপুদেরকে বাঁচানো, তার আব্বু আম্মুকে বাঁচানো, আর হয়তো তাদের এই আগের সুন্দর পরিবারটাকে আবার ফিরিয়ে আনা। কিন্তু সে জানতো না, কিছু কিছু পরিবার আর কখনো আগের মতো ফিরিয়ে আনা যায় না। আর স্টোররুমের ভেতরে দাঁড়িয়ে থাকা হিয়া তখনও ভেন্টিলেটরের দিকে তাকিয়ে রইল। অয়নের পায়ের শব্দ ধীরে ধীরে দূরে মিলে যাচ্ছে, আর হিয়া চোখে তখন অশ্রুর ধারা নেমেছে। সে হাত বাড়িয়ে ভেন্টিলেটরের ধাতব অংশটা স্পর্শ করলো। মনে হলো এইমাত্র তো ছোট্ট ভাইটা নিজের জীবন থেকে ছিঁড়ে দূরে কোথাও পাঠিয়ে গেছে। হিয়ার ঠোঁট কেঁপে উঠল। খুব আস্তে করে সে ফিসফিস করে বলল, ভালো থাকিস সন্তোষ। এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল তার গাল বেয়ে। তুই শুধু বেঁচে থাকিস। তারপর চোখ বন্ধ করে গভীর একটা নিঃশ্বাস নিল সে। বাইরে আবার পায়ের শব্দ, এবার একেবারে দরজার সামনে। হিয়ার চোখ খুলে গেল। সে ধীরে ধীরে ঘুরে দরজার দিকে তাকায়। অয়নকে সে বের করে দিয়েছে। এখন আর পালানোর কোনো পথ নেই। এখন সে নিজের ভাগ্যর মুখোমুখি হওয়ার পালা। দরজার ওপাশে কে দাঁড়িয়ে আছে সে জানে না, কি অপেক্ষা করছে সেটা জানে না। শুধু জানে তার ছোট্ট ভাইটা এখন নিরাপদে থাকার জন্য ছুটছে, আর তাকে বাঁচিয়ে রাখার জন্য। এ এখন নিজের ভয়কে গিলে দরজার কাছে যায়। ওপাশ থেকে আবারও সে পুরুষের কণ্ঠ ভেসে এলো, হিয়া। হিয়া ধীরে ধীরে চোখ খুলে দরজার দিকে তাকায়। তার চোখ তখন আর ভয় নেই, শুধু আছে দৃঢ়তা। কারণ সে জানে অয়নকে সে বাঁচানোর চেষ্টা করছে। এবার যা হওয়ার তার সঙ্গে হবে, তাকে এবার একাই লড়তে হবে। এতক্ষণ পড়ছিলাম আই অ্যাম লাভ উইথ আ ক্রিমিনাল, লিখেছেন সাবিলা সাবি। পর্ব 24 প্রথম অংশ। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। আসছি আজকে গল্পটা শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।